সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসান মাহমুদ। শুরুতেই আজকের দিনের আলোচিত কিছু সংবাদ আপনাদের জানিয়ে রাখছি, তাতে আলোচনার সুবিধা হবে। তিস্তা নিয়ে ভারত ও চীনের প্রস্তাব বিবেচনা করে গ্রহণযোগ্য প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাথে চুক্তিগুলোতে একতরফা সুবিধা দেওয়া হয়েছে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্যদিকে বিএনপি গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির সন্ধান পেয়েছে দুদক, ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। আরও একটি খবর রয়েছে, সেটি হচ্ছে চিত্রনায়িকা পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা সাকলাইন। হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন পরিমণি। এছাড়াও বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ সংবাদ স্থান পেয়েছে আজকের গণমাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে, যেমন ছাগলকাণ্ডের মতিউরের খবরটি রয়েছে এছাড়াও আরও বেশ কিছু সংবাদ। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়েছে এবং বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগ রয়েছে যে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এটি যেমন রয়েছে তেমনি আরও বেশ কিছু সংসদে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। সব মিলিয়ে আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনার জন্য আজকে আমরা দুজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাপাশে রয়েছেন জনাব পঙ্কজ দেবনাথ, সংসদ সদস্য স্বতন্ত্র এবং সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এবং রয়েছেন অতিথি হিসেবে জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা জানছিলাম আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদের খবর শুনছিলাম এবং বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদটি আসলে সবচেয়ে বেশি স্থান পেয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন এবং সেই ভারত সফরে বেশ কিছু আলোচনা হয়েছে তিস্তা নিয়ে ভারতের, এবং বিশেষ করে আরও বেশ কিছু আলোচনা, চুক্তি, সমঝোতা স্মারক সেগুলো সই হয়েছে। এছাড়াও রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই সফর নিয়ে প্রধানমন্ত্রী আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে চলমান বিভিন্ন রাজনৈতিক বিষয়ে উনি বক্তব্য দিয়েছেন। তাছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন ধরেই এই যে সফর হয়েছে প্রধানমন্ত্রী, সেই সফর নিয়ে অভিযোগ করে আসছেন যে আসলে সরকার সব কিছু ভারতকে লিখে দিচ্ছে বা সব কিছু সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে চুক্তি করছে, সমঝোতা স্মারক, সেগুলো বেশ অভিযোগ রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন ধরে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আমলাদের, পুলিশ কর্মকর্তাদের এবং সবশেষ যে রাজস্ব একজন কর্মকর্তা মতিউর, একটি ছাগলের ছবিতে তার সমস্ত কিছু বেরিয়ে আসলো। সব মিলিয়ে আপনাদের সাথে সব বিষয়ে আলোচনা করব। এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। জনাব সাইফুল হক, আপনার কাছে যাচ্ছে, আপনি আজকে একটি সংবাদ সম্মেলনও করেছেন যদি আমি ভুল না করি। সেই সংবাদ সম্মেলনে আপনি বলেছেন যে ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে থাকার কারণে দেশটির সাথে যে কোনো বিষয়ে, যে কোনো দর কষাকষিতে, আলোচনায় সরকার পারছে না। আসলে কেন পারছে না? আপনি বলছেন যে অভিযোগ করেছেন ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে রয়েছে, এটি বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন? একটি ভিন্ন দেশের সাহায্যে কীভাবে সরকার টিকে থাকে? জি, আপনাকে ধন্যবাদ। এটা তো প্রিয়ভাজন সহ আলোচক, অনেকদিন পরে দেখা হলো তার সাথে, আর দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এটা আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, এটা তো সরকারি দলের সাধারণ সম্পাদক, তিনি বেশ আগে দেশের মানুষকে প্রতিদিনই তিনি প্রায় মুখস্থ করে দিয়েছিলেন যে ভারত ছিল বলেই আমরা 7 তারিখে নির্বাচন করতে পেরেছি এবং নির্বাচনের পরে আমরা আবার সরকার গঠন করতে পেরেছি। একই সাথে এটাও যুক্ত করেছেন পশ্চিমাদের যে চাপ ছিল সেই চাপটা মোকাবেলা করে 7 তারিখে নির্বাচন করা, আবার সরকার গঠন করা, এটা সম্ভব হয়েছে। এটা তো আমার ভাষ্য বলার দরকার নেই। সরকারি দলের সাধারণ সম্পাদক তিনি একাধিক দিন এটা দেশবাসী, এটা সবাই এটার সাক্ষী আছেন। তো তার অর্থটা কি? তার অর্থ যে আপনি দেশের মানুষের ভোটে বা তাদের পপুলার ম্যান্ডেটে নয়, প্রতিবেশী বা আমাদের বৃহৎ প্রতিবেশী তার বহুমাত্রিক ভূমিকা, সহযোগিতা বা সাহায্যের কারণেই সরকার ক্ষমতায় আছেন বা তারপরে টিকে থাকতে পারছেন। আপনি মূল প্রশ্ন যেটা বলছিলেন, প্রধানমন্ত্রী আজকে যে সংবাদ সম্মেলন তিনি করলেন তার ভারত সফরকে কেন্দ্র করে, বিএনপির মহাসচিব তিনিও আজকে প্রেস কনফারেন্স করেছেন।
আমরাও একটা প্রেস কনফারেন্স করে এ ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক বক্তব্য আমরা দিয়েছি। প্রথমত, এই চুক্তির অধিকাংশটা জানা যায় না। এগুলো জনগণের জন্য অধিকাংশটাই খুব সবসময় অ্যাভেলেবেল না। তো প্রথমত আমরা একটা বলেছি যে চুক্তির যেহেতু এটা দুদেশের মানুষের স্বার্থযুক্ত, সুতরাং এগুলোকে খোলামেলা এগুলোকে প্রকাশ করা দরকার। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ছিল, নিশ্চয়ই আপনারাও জানেন, আমাদের তিস্তা অভিন্ন নদীর পানি প্রবাহে বাংলাদেশের যে ন্যায্য হিস্যার প্রশ্নটা, যেটা 2011-12 পর থেকে এ পর্যন্ত যেটা ঝুলে আছে, এবং সেটা নিয়েও এবারকার শীর্ষ বৈঠকে এটা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা পর্যন্ত হয়নি। কি হয়েছে? তিস্তা অববাহিকায় পানি ব্যবস্থাপনার ব্যাপারে ভারত তার আগ্রহটা ব্যক্ত করেছে, এবং আমি এটা খুব স্পষ্ট করে বলেছি আজকে আমাদের প্রেস কনফারেন্সে, যে চীন ইতিমধ্যেই তার একটা বিশাল বিনিয়োগ করতে চাওয়ার কারণে ভারত সম্ভবত তারাও এখন তিস্তার ব্যবস্থাপনায় তারা যুক্ত হতে চান। গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাতে পানি বন্টন আমার যে ন্যায্য প্রশ্ন, যেটা এই প্রশ্নটা কিন্তু প্রকারান্তর আড়াল হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশকে প্রায় ভুলিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটার সাথে অন্য কোনো প্রশ্ন যুক্ত না। এটা ইন্টারন্যাশনাল রিভার। বাংলাদেশ, আমি আমার ভাটির দেশ হিসাবে আমার ন্যায্য হিস্সা আছে, অংশীদারিত্ব আছে, যার সঙ্গে গোটা উত্তরাঞ্চলের 2.5 কোটি 3 কোটি মানুষের কৃষি, শিল্প, আবাদ, জীবন, ভবিষ্যৎ, প্রাণ, প্রকৃতি সব কিছুর সঙ্গে যুক্ত। সুতরাং এবং আপনি খেয়াল করবেন, আজকে আবার মমতা ব্যানার্জির আপনি প্রেস কনফারেন্সে বক্তব্য দেখেছেন। আমি পরিষ্কার করে বলতে চাই আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বলি কোনোভাবে হতে পারে না আমাদের তিস্তার যে পানির হিস্যার যে ন্যায্য ইস্যুটা। বাংলাদেশ চুক্তি করবে তো মমতা ব্যানার্জির সাথে না, চুক্তি করবে ভারতের সাথে। সুতরাং এটা ভারতের কোনো দয়া দাক্ষিণ্যের কোনো প্রশ্ন না। আমি আমার অধিকার, আমার মর্যাদা, ইন্টারন্যাশনাল লজ আছে, বিধিবিধান আছে, সেই জায়গা থেকে হবে। এবারকার চুক্তির মধ্যে এ ধরনের কোনো কিছু বাস্তবে নাই। গঙ্গার 30 বছরের চুক্তিটা 26 সালে শেষ হবে। এটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত আমরা তো আগের চুক্তি অনুসারে পানিটা আমরা পাচ্ছি না। এখন কোন প্রেক্ষিতে চুক্তিটা হবে, কবে হবে, কিভাবে হবে, বাংলাদেশ তার প্রত্যাশিত পানি পাবে কিনা, এই প্রশ্নগুলো এখনো পর্যন্ত কিন্তু খুব মীমাংসিত না। ফলে আমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, বাণিজ্যের বিশাল ভারসাম্যহীনতা আছে, বাংলাদেশ সেখানে প্রতিকূল অবস্থানে আছে, শুল্ক অশুল্ক বহু ধরনের বাধা আমাদের পণ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত আছে। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে আলোচিত হয়নি, বরঞ্চ ভারতের এজেন্ডা যেগুলো আজকে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে পরোক্ষভাবে তিনি যেটা পরিষ্কার করে বললেন, পুরো বাংলাদেশকে তো একভাবে ভারতের জন্য বাস্তবে খুলে দেওয়া হয়েছে। এবং এটা আমার এখানে আগে তো সড়ক পথে ট্রানজিট ছিল, এক ধরনের করিডোরের ব্যবস্থা ছিল, এবার সরাসরি রেল চিকেন নেক পর্যন্ত আমার দর্শনা হয়ে সেখানে চিকেন নেক পর্যন্ত, চিলাহাটি চিকেন নেক পর্যন্ত, তার মানে ইন্টারনালি এক ধরনের রেল, এক ধরনের করিডোরের ব্যবস্থা করা হয়েছে। এতে বাংলাদেশ কিভাবে লাভবান হবে, বাংলাদেশের উপকারটা কি হবে, এবং এটাকে যুক্ত করে এর সঙ্গে অনেকগুলো ওই যে বাকি যে 7টা যে নতুন চুক্তি করা হয়েছে, সেখানে মানে অনেকগুলোই ভারতের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সাথে সম্পর্কিত। এই প্রশ্নগুলোর সাথে বাংলাদেশের জাতীয় স্বার্থ কি, জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমার অর্থনৈতিক লাভালাভের প্রশ্ন আছে, এই একটা বিষয়। আর আমি তারপর যেটা যুক্ত করতে চাই, আপনি খেয়াল করবেন সীমান্ত হত্যাকাণ্ড, সেটা তো অনেক দিনের একটা পেন্ডিং ইস্যু। বিএসএফের প্রধান বারবার তারা এখানে ঘোষণা দেওয়ার পরও হত্যাকাণ্ড বন্ধ হয়নি। পৃথিবীর আর কোনো সীমান্তে, একমাত্র ইসরায়েল ফিলিস্তিনি সীমান্ত ছাড়া আর কোনো সীমান্তে এরকম প্রাণঘাতী তৎপরতা সেখানে কিন্তু নেই। প্রতি সপ্তাহে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা আশা করেছিলাম শীর্ষ বৈঠক থেকে ব্যাপারে আলোচনা হবে, কথা হবে, এবং দুই নেতা তারা এখানে অঙ্গীকার করবেন যে এখন থেকে ফর নাও আর ফ্রম টুমরো আর সীমান্ত কোনো হত্যাকাণ্ড ঘটবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের পররাষ্ট্র সচিব তিনি কোয়াত্রা, তিনি যে পরে প্রেস ব্রিফিং করলেন, সেখানে তিনি যেটা বললেন, মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয় বিএসএফের তাদেরকে গুলি করা ছাড়া কোনো পথ থাকে না। আমি একবার কোট আনকোট বলছি কথাটা। তার মানে তিনি
হত্যাকাণ্ডের গ্রাভিটিটা পর্যন্ত তিনি অনুমতি নিচ্ছেন না, বলছেন বিএসএফ তাহলে কি আক্রান্ত হচ্ছে? আমার বিজেপি কখনো বিএসএফকে আক্রমণ করেনি, এখানে কোনো আক্রমণ নেই একেবারেই বাংলাদেশকে। ফলে এই বিষয়টাও আলোচনার মধ্যে আসেনি। ফলে আমরা সেই জন্য যেটা বলেছি কথাটা, যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, আমরা ভারতের নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে প্রায় প্রতিটা সংকটে আমরা কিন্তু সমাধান করে দিয়েছি। কিন্তু বাংলাদেশের অবস্থাটা খুবই ভালনারেবল পর্যায়ে। বাস্তবে ভারত চাওয়ার আগেই এখন সব কিছু তার হাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আমি যেটা কথাটা বলে শেষ করতে চাই, আমরা ভারতের সঙ্গে নিশ্চয়ই যুদ্ধ করব না। আমরা সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে আমার যেটা ন্যায্য হক, ন্যায্য পাওনা, অংশীদারিত্ব, কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না, সেভাবে প্রতিটা ইস্যুর আমরা ন্যায্য সমাধানটা। আমরা একটু দুর্ভাগ্যজনকভাবে এবার সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে প্রায় খালি হাতে ওনাকে আজকে ফিরে আসতে হয়েছে। আমি একটু এই বিষয়ে জনাব পঙ্কজ দেবনাথের ভাষ্য শুনতে চাই, যে খালি হাতে ফিরে এসেছেন, আসলে কি তাই? আমরা তো জেনেছি যে যেই চুক্তিগুলো রয়েছে, যে নেপাল থেকে যে বিদ্যুৎ আনার কথা, সেটি বাংলাদেশের সেই নেপালের বিদ্যুৎ ভারত তার উপর দিয়ে আনার জন্য অনেকটা সম্মত হয়েছে, এরকম বিষয়গুলো রয়েছে আমরা যতদূর দেখেছি। তো সেই বিষয়ে আপনি কি একটু বলবেন? বা আজকে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি বলেছেন যে বিএনপি গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল তাদের সেই আমলে। আসলে গঙ্গার এই পানি বা ফারাক্কার যে বাঁধ, এই অমীমাংসিত ইস্যুগুলো আসলে আমরা দেখেছি যে সরকার বদলের সাথে খুব বেশি পরিবর্তন হয়নি। ধন্যবাদ হাসান সাহেব আপনাকে। সাইফুল ভাই সিনিয়র রাজনীতিবিদ, বিজ্ঞ আলোচক, তার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মানিত দর্শকদের প্রতি আমাদের শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম। আসলে বাংলাদেশে ভারত বিরোধিতা একটা ফ্যাশন, এটি একটা রাজনীতির একটা অধ্যায়। এটি হয়েছে আজকে থেকে না, সেই 1905 সাল থেকে যখন ব্রিটিশ বঙ্গভঙ্গ করতে চেয়েছিল, সেটি 11 সালে রদ হয়েছে, সেখান থেকে চলছে। এটি যুগে যুগে এটি হয়েছে, আজও হচ্ছে। কেউ এটিকে নির্বাচনের বা দলের কার্ড হিসাবে ব্যবহার করে থাকে, মন্দ না, চলছে এভাবেই। সাইফুল ভাই বলেছেন যে নির্বাচন ভারত চেয়েছে বিধায় হয়েছে। আমি যদি মনে করি 2006 সালে নির্বাচনটা হয়নি, বিএনপি চাওয়ার পরেও করতে পারেনি। আমরা মনে করি ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তরের প্রথম পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দের দলকে বেছে নেবে, প্রার্থীকে বেছে নেবে। নির্বাচনটা হতে হবে। পশ্চিমারা নির্বাচন চান না। পশ্চিমারা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করে অসাংবিধানিকভাবে ক্ষমতায় তাদের মনোমত অতুল সরকারকে বসাতে চায়, যেমনটা 111-এ বসিয়েছিল, যেমনটা জিয়াউর রহমানকে বসিয়েছিল, যেমনটা এরশাদকে বসিয়েছিল। নির্বাচন ছাড়া সামরিক শাসককে ক্ষমতায় বসিয়েছিল। 6 বছর এরশাদ, 6 বছর জিয়াউর রহমান, 9 বছর এরশাদ, পরবর্তীতে আবার ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিনরা 2 বছর। এতে করে গণতন্ত্র ব্যাহত হয়, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা খর্ব হয় এবং উন্নয়ন ব্যাহত হয়। গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণ আসলে বাধাগ্রস্ত হয়। কাজেই নির্বাচনটা বড় কথা ছিল। পশ্চিমাদের নির্বাচন ব্যাহত হওয়ার ষড়যন্ত্র সে মোকাবেলা করতে গিয়ে যারা আমাদের বন্ধু রাষ্ট্র, হাতৃতিম রাষ্ট্র, সকলের সহযোগিতা নিয়ে নির্বাচন আমরা করতে পেরেছি। বিএনপি নির্বাচনে এলে ভালো হতো, হয়তো কংগ্রেসের মতো বা বিজেপির মতো হতে পারতো। বিএনপি আসেনি, তাদের সিদ্ধান্ত। তারপরেও নির্বাচন অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং 62 জন আমরা প্রায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছি। কাজেই এটি কম না। অবাধ সুষ্ঠু নির্বাচন বলতে পারেন ভোট কাস্টিং পার্সেন্টেজটা কম হয়েছে, 41% হয়েছে, কোথাও আরও কম হয়েছে, কোথাও একটু বেশি হয়েছে। আমার কনস্টিটুয়েন্সিতে 45% ভোট কাস্ট হয়েছে, কোথাও 31%। ইন অ্যাভারেজ আমরা বলতে পারি 41% কাস্ট হয়েছে। কাজে নির্বাচনটা হয়েছে। আমরা আমাদের বন্ধু প্রতিম দেশগুলো নির্বাচনী প্রক্রিয়া, আমি তো মনে করি চীনও নির্বাচনী প্রক্রিয়ার পক্ষে ছিল। আমি মনে করি যে চীন ভারত উভয়ই নির্বাচনী প্রক্রিয়ার পক্ষে ছিল। কাজেই এটা আমি মনে করি। কাজেই নির্বাচন প্রক্রিয়ায় ভারতের সমর্থন থাকা গণতান্ত্রিক দেশ, বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত তার নির্বাচনের পক্ষে। কারণ এখানে নির্বাচন না হলে এখানে যে প্রতিক্রিয়াশীল শক্তি, জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বৃদ্ধি পায়, সেটি ভারতের রাজনীতির জন্য তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। সেই কারণেই ভারত তার নির্বাচনের পক্ষে থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে থাকবে, এটি স্বাভাবিক। ভারতের যেটা বলেছেন, ভারতের এই সহায়তার কারণেই কি আপনারা একটু দর কষাকষিতে বা তারা সরকার ভারত পশ্চিমা সহযোগিতা করেছে বলেই এরকম ওনার অভিযোগটা? তাই ভারত বা চীন বা বন্ধু রাষ্ট্রগুলো পশ্চিমাদের চাপকে উপেক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ
নির্বাচন অনুষ্ঠানে সমর্থন দিয়েছে। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে হয়েছে, জনগণ যাদের খুশি ভোট কেন্দ্রে গিয়েছে, পার্টিসিপেটরি বিএনপি থেকে কিন্তু বিদ্রোহী কয়েকজন প্রার্থী হয়েছে, জাতীয় পার্টি হয়েছে, হয় নাই, আমাদের মধ্যে থেকে বিদ্রোহী আমরা প্রার্থী হয়েছি, স্বতন্ত্র প্রার্থী জিতে এসেছি, নির্বাচনটা হয়েছে। যেখানে বিদেশিদের পশ্চিমাদের চাপ ছিল নির্বাচন না করে একটি অবৈধ অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসানোর, পুতুল সরকার ক্ষমতায় বসানোর, সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করেছে। এটি আমরা মনে করি গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হলে প্রতিবেশী রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে, কারণ গণতন্ত্র থাকলেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ এখানে বিকশিত বেড়ে উঠতে পারে, সেটি হতে পারে। আর যদি ভারত সফর নিয়ে কথা বলেছেন, আমি তিস্তা নিয়ে কথা বলি। ভারতকে তিস্তায় কাজ করতে দিলে সব নষ্ট হয়ে যাবে, চীনকে দিলে সব ভালো, এমনটা কি কেউ বলছেন? প্রশ্ন হচ্ছে আমরা চাই ভারতের সাথে, ভারত শুধু নয়, আমাদের যে যমুনা বা ব্রহ্মপুত্র সেটা কিন্তু চীন থেকে এসছে। চীনের সেই তিব্বতের মানস সরোবর থেকে বেয়ে এসে অরুণাচল হয়ে, গৌহাটি হয়ে আমাদের কুড়িগ্রাম থেকে বাংলাদেশে এসছে। গঙ্গায় এসছে পদ্মা, যেটা ভারত থেকে এসছে, বা মেঘনা, কুশিয়ারা, বরাক ভারতের সীমান্ত থেকে এসছে। ব্রহ্মপুত্র কিন্তু ভারতের আগে উৎসমুখ কিন্তু চীনে। কাজেই আমাদের যে অভিন্ন 54টা নদীর যৌথ ব্যবস্থাপনা প্রয়োজন। আমাদের প্রাপ্তি, আমাদের 54টা অভিন্ন বড় নদীর অসংখ্য নদী, নালা, খালবিল ছড়া আছে। আমাদের চেরাপুঞ্জি মাথার উপরে বিশ্বের বৃহত্তম বৃষ্টি হয়, সবচেয়ে বেশি ঘন বৃষ্টি হচ্ছে চেরাপুঞ্জিতে, আমাদের সিলেটের মাথার উপরে চেরাপুঞ্জি। কাজেই ওখানে অতিবৃষ্টি হলে সেই প্রভাব আমাদের দেশে পড়বে। আমি যেটা বলছিলাম যে আমরা হিমালয় থেকে বঙ্গোপসাগর এর মাঝখানে বৃহৎ ডেল্টা, আমরা সেই 5 লক্ষ বছর 10 লক্ষ বছর আগে যেই ভূমিকম্প অথবা আরো কিছু সেখান থেকে সৃষ্ট এই হিমালয় পর্বতমালা, আমরা ইতিহাস 10 লক্ষ বছর আগে যেই ভূমিকম্প হয়েছিল তার ফলে সৃষ্টি হচ্ছে হিমালয় পর্বতমালা, মাঝখানে বঙ্গোপসাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, আমরা বৃহৎ ডেল্টা বাংলাদেশ। অন্যদিকে সেখানে বলছি যৌথ নদী ব্যবস্থাপনার মধ্য দিয়ে উইন উইন সিচুয়েশন, দুই পক্ষই আমরা লাভবান হব। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মধ্যে কোনো কৃতিত্ব আছে মনে করি না। আমরা যদি রেল করিডোর দিয়ে থাকি, সেই করিডোর রেলপথ নির্মাণে যদি ভারত আর্থিক সহায়তা দেয়, অনুদান দেয়, ক্রেডিট দেয়, তাহলে যদি ওই রেল লাইন দিয়ে আমার আভ্যন্তরীণ রুটে চলবে, আমরা বেনিফিট হবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনি যে কথাটি বলেছিলেন যে রেল রুট, এবং সেটা বলতে গিয়ে আপনি বলেছিলেন যে বাংলাদেশের ওপর দিয়ে যে রেল রুট হচ্ছে, তাতে আমাদের বাংলাদেশের অংশ দিয়ে ভারতের চলাচল, এটি একটি নতুন। এই বিষয়ে মির্জা ফখরুল বলেছেন যে এগুলো দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে এবং এটি বাংলাদেশের জন্য অনেকটা বাংলাদেশ আপনাদের বিশেষ করে এই সরকারের প্রতি অভিযোগ করেছেন যে সরকার অনেকটা নতজানু হওয়ার কারণে যে অভিযোগগুলো, বিশেষ করে বিএনপির সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সাইফুল হক, তারাও বলছেন যে এইটা ভারতের প্রতি এক ধরনের নতজানু, তারা যে ভাষায় বলেন নতজানু, তার কারণে এই ধরনের হয়েছে। বক্তব্য হচ্ছে যে ভারতের সাথে এই চিকেন নেক যে রেল, সেই মাল বোঝাই, সেইখানে আসলে এই আলোচনাগুলোর ভেতরে তারা বলছেন যে এই ভেতরে কি মালামাল থাকবে বা কি ধরনের মাল বাংলাদেশের উপর দিয়ে যাবে, সেটি নিয়ে নানান প্রশ্ন তুলছেন তারা। এই বিষয়ে যদি আপনি আলোচনা করছিলেন, আপনার আলোচনাটাই আপনি যদি আবার একটু বলছেন। নতজানু পররাষ্ট্রের কথা, জিয়াউর রহমানের আমলে যে নৌ ট্রান্সশিপমেন্টটা চালু উনি এন্ডোর্স করেছিলেন, ভারতের সাথে নৌ ট্রান্সশিপমেন্টটা, অর্থাৎ আশুগঞ্জকে পোর্ট অফ কল ধরে সেখান থেকে যেমন আমরা ভারতের পালাটানার জন্য ভারত হেভি ইকুইপমেন্টস নিল, আমরা পালাটানা থেকে আগরতলা পালাটানা থেকে যে উৎপাদিত বিদ্যুৎ 100-200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আনছি। এটা বলছি উইন উইন সিচুয়েশন। আমরা ওইখানে হেভি ইকুইপমেন্টস নেওয়ার জন্য আমরা সুযোগ পথ করে দিয়েছি, ওইখান থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি। অর্থাৎ আমি তো আজকের এই দুনিয়ায়, উন্মুক্ত দুনিয়ায় আমি তো বন্ধ করে রাখতে পারবো না, আমার সম্ভাবনার দুয়ার খুলতে হবে। সেখান থেকে যদি প্রতিবেশী সুযোগ নেয়, আমি আবারও রিপিট করি, উইন উইন, দুপক্ষই লাভবান হব, এমনভাবেই কিন্তু আমরা এগোচ্ছি। যেমন যখন বিএনপি বা মির্জা ফখরুলরা ভারতের বিরোধিতা করেন, বলেন বেগম জিয়া গঙ্গার পানি চুক্তি ভুলেই গিয়েছিলাম, রাজশাহী অঞ্চল মরুভূমি হয়ে গিয়েছিল, 1000 ফিট নিচে পানি পাওয়া যাচ্ছিল না,
1996 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার দায়িত্ব নেওয়ার পরে গঙ্গার পানি চুক্তিতে ন্যায্য হিস্সা আদায় করতে না পারলে এতদিনে আমার উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যেত। আমরা সেখানে ন্যায্য হিস্সা আদায় করেছি, 30 বছরের চুক্তি করেছি, এবং চুক্তি যদি কোনো রকম পুনর্বার মানে রিনিউ নাও হয়, অটোমেটিক্যালি এই চুক্তি কন্টিনিউ করবে। সেইটাও সেই ক্লজ যুক্ত করা ছিল। অর্থাৎ 30 বছরের এই স্থায়ী চুক্তি যদি পুনর্বার মানে রিনিউ নাও হয়, তাহলে এই চুক্তি বলবৎ থাকবে। সেই রকম একটা স্থায়ী চুক্তি বঙ্গবন্ধু স্টেটমেন্টশিপ লিডারশিপে আমরা ভারতের সাথে করতে পেরেছিলাম। আমরা মনে করি যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যদি ভারত তার নর্থ ইস্টের প্রভিন্সগুলোতে গুডস ক্যারি করে, সেই গুডস ক্যারি করতে গিয়ে তাদের যে প্রয়োজনীয় রেলপথ, সড়কপথ সংস্থাতে যদি তাদের অনুদানে, তাদের ক্রেডিট লাইনে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি, সেই ইনফ্রাস্ট্রাকচার যদি আমার ইন্টারনাল মোবিলাইজেশনটা বেড়ে যায়, আমার জিডিপি বাড়বে। আমি বলছি আখাউড়া থেকে আগরতলা, এটা ভারতের ক্রেডিট লাইনে হচ্ছে, এখানে কিন্তু আমার লাইনও চলবে, আমার ট্রেনও চলবে। কাজে চিলাহাটি থেকে দর্শনা থেকে আমি যেই পথেই আমরা যাই, ভারতকে আমরা চলার পথ তৈরি করে দিলাম। তৈরি করতে গিয়ে ভারতের সহযোগিতায় অনুদানে বা ক্রেডিট লাইনে আমরা করলাম, লোনে করলাম, স্বল্প সুদের লোনে করলাম। তাতে করে হলো কি, আমার ইনভেস্টমেন্টটা হলো, আমার এখানে কর্মসংস্থান বাড়লো, আমার এখানে ভেহিকেল মুভমেন্ট বাড়লো, গুডস ক্যারিং, আমি মাসুল যাই পাই মাসুল নির্ধারণ করলাম। অবশ্যই আমি ট্রানজিট দিলে তো একবারে বিনা পয়সায় দেবো না, কোনো না কোনোভাবে এখান থেকে আমি একটা রিটার্ন তো বের করে নিয়ে আসবো। সেই কারণে বলছি দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, দরজা যেন খুলে দেওয়া ভালো, অক্সিজেন ঢুকবে, আলো বাতাস ঢুকবে, গাছ প্রকৃতি বাঁচবে। তিস্তার ক্ষেত্রে চীন চেয়েছে, চীনের টেকনিক্যাল রিপোর্ট তৈরি হয়েছে, ভারত তার টেকনিক্যাল রিপোর্টের আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন যার সাথে দেশের স্বার্থ থাকবে আসবে, ভারতের টেকনিক্যাল আসবে, তারা স্টাডি করবে, তারা রিপোর্ট দেবে। যদি ভারত আমাদেরকে পানি নাও দেয়, এই যে ভরা বর্ষায় আমাদের যে পানি, সেই জলাধার নির্মাণ করব, 2-3 সংরক্ষণ করব, মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন হবে, আমার এখানে জীববৈচিত্র্য বাড়বে, ফসল বাড়বে, মানুষের জীবনযাত্রার আয় বাড়বে। সেখানে আমি জলাধার নির্মাণ করে দিয়ে শুকনো মৌসুমে যে সংকটটা তৈরি হবে সেটি আমরা করব। এটি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন বা আগ্রহ। আমরা চীনের টেকনিক্যাল রিপোর্ট এসছে, চীনের আগ্রহ প্রকাশ করেছে, ভারতও আগ্রহ প্রকাশ করেছে। আমরা মনে করি অতি শীঘ্র সম্ভব সময়ের মধ্যে ভারতের টিম আসবে, তারা তৈরি করবে, দেখব যেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে আমরা সেখানেই যাব। কিন্তু বরাবরই ভারতের সাথে এই আলোচনায় বা এই সমঝোতাগুলোতে বাংলাদেশের প্রাপ্তিটা তারা বলছেন অনেক বেশি কম, এবং এই প্রশ্নটা আপনার কাছে আমি আসলে রাখতে চাই। আমাদের যদি উইন উইন সিচুয়েশন আপনি যেটা বলছিলেন সেটা হলে আমাদেরও তো প্রাপ্তির বিষয় থাকে। জনাব সাইফুল ইসলাম, আপনি যদি আবার একটু বলেন যে এই বিষয়টা উনি বলছেন যে উইন উইন, আসলে কি আমরা ততটা পাচ্ছি? আমি কয়েকটা প্রশ্ন একটু বলি। প্রথম হচ্ছে যে একটা তো ওনার সাথে আমার দ্বিমত নেই যে একটা প্রশ্নে যে আমরা তো কেউ আমাদের প্রতিবেশী আমরা পরিবর্তন করতে পারবো না। আপনি ইউরোপে গেলে, এক দেশ থেকে আরেক দেশে গেলে আপনি টেরই পাবেন না আপনি যে একটা নতুন দেশে ঢুকছেন, বর্ডারে একটু সামান্য কিছু আঁচ অনুমান করা যাবে, আপনি টেরই পাবেন না। হয়তো আজ থেকে 50-100 বছর পরে বা হয়তো এরকম একটা পরিস্থিতি এই অঞ্চলও হবে, এবং এটাই তো কাঙ্ক্ষিত এটা। কিন্তু খেয়াল করবেন, আমরা এমন একটা প্রতিবেশীর সাথে আমরা ডিল করছি যে প্রতিবেশী আমার প্রায় 5000 কিলোমিটার, আমার যে সীমান্ত প্রায় 4300-4400 কিলোমিটার হচ্ছে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। এর অনেকখানি আবার ইলেকট্রিফাইড। কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে, ভারতে দুর্যোগ হলে বাংলাদেশ যে আশ্রয় নেবে, বা আমাদের দুর্যোগ হলে আমরা যে ভারতে আশ্রয় নেব, এখন সেই সুযোগ পর্যন্ত নাই। তাহলে এমন একটা বৈরী প্রতিবেশীর সাথে মোকাবেলা করতে হচ্ছে। আর আমি পঙ্কজ, নিশ্চয় আমার সঙ্গে এই প্রশ্নে একমত হবেন, স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে জাতি রাষ্ট্রের ক্ষেত্রে কিছু নেই। আমি আমার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এটার আলোকে কিন্তু আমার প্রতিবেশীর সাথে বা ইন্টারন্যাশনাল যে কমিউনিটি, তার সাথে আমার সম্পর্কে জায়গাটা কিন্তু আসবে। সুতরাং এই পরীক্ষাতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের এজেন্ডাগুলো, আজকে আমি বলেছি, অধিকাংশ হচ্ছে টেবিলের নিচে এগুলো থাকছে। আমার 54টা অভিন্ন নদীর পানি প্রবাহে এখনো পর্যন্ত সেটা হিস্সা পর্যন্ত আসেনি। পানি ব্যবস্থাপনাটা নিশ্চয় একটা গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম হচ্ছে এক্সিস্টিং যে পানিটা আছে, সেই পানির উপরে বাংলাদেশের ন্যায্য হিস্সাটা উইদাউট এনি কোশ্চেন
আমি আমার ভাটির দেশ হিসেবে আমার যে শেয়ার এটাকে এনশিওর করতে হবে। কেন করছে না? আমরা এখান থেকে প্রপারলি ডিপ্লোম্যাটিক যে বার্গেনিং, যেটা যে পরিমাণ রাজনৈতিক মেরুদণ্ড থাকলে, ইথিক্যাল এবং মোরাল যে পাওয়ার থাকলে ভারতের মতন একটা আধিপত্যবাদী দেশের সাথে আপনি বার্গেনিং করতে পারেন, দুর্ভাগ্যজনকভাবে সেই সক্ষমতাটা আমরা দেখাতে পারছি না। আমরা সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে এ পর্যন্ত। আমি তো বললাম ইসরায়েল ফিলিস্তিনি বর্ডার ছাড়া দুনিয়াতে আর কোনো বর্ডারে এরকম সহিংস কোনো জায়গা নেই। আমি ঢাকাতে ভারতের বন্ধুদেরকে যখন 71 সালের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য যখন আমি ফুলের মালা তাদেরকে দিচ্ছি, এখনও সংবর্ধনা জানাই, হয়তো ওদিনই হয়তো সীমান্তে হয়তো আমার মানুষকে বিএসএফ তারা তো হত্যা করছে। তার মানে আমার আওয়ামী লীগ বন্ধুরা বলছেন ভারত বাংলাদেশ এখন বন্ধুত্ব খুবই সর্বোচ্চ শিখরে। আমি একমত, হয়তো সর্বশিখরে, কিন্তু সেই শিখরটা এই বন্ধুত্ব রাখার জন্য প্রতি সপ্তাহে বাংলাদেশের মানুষকে রক্ত দিয়ে এই বন্ধুত্বের খুব নির্মম দায়টা কিন্তু পরিশোধ করতে হচ্ছে। সেই সত্যটা কীভাবে আপনি এটাকে অস্বীকার করবেন? এটা কি ভারত কি এটা পাকিস্তানের সাথে ভারতের কি পরিমাণ বৈরী সম্পর্ক, সেখানে কিন্তু সীমান্ত হত্যার কিন্তু কোনো ঘটনা কিন্তু সেখানে কিন্তু চুল পরিমাণে কিন্তু নাই। একটা গুলি আসলে সেখান থেকে পরে 10টা গুলি দিয়ে পাল্টা উত্তর দেয়। আমরা নিশ্চয়ই এভাবে সমাধান করতে চাই না। আমরা বন্ধুত্বের, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব আছে, রাজনৈতিক, সাংস্কৃতিক, ভাষা, আমরা একই ভূখণ্ড ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারত বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে মনে করে রেখে দিতে চাই বলে আজকে তারা আমাদেরকে প্রায় তারা বাধ্য করছে। এই যে ধরুন মানে আজকে প্রধানমন্ত্রী যেটা বললেন, আমি যদি প্রধানমন্ত্রীর মনের কথা হয়তো আমি তো জানবো না, হয়তো পঙ্কজ ভালো বলতে পারবেন, বন্যারা হয়তো ভালো বলতে পারবেন, তিনি কি আশ্বস্ত, তিনি কি খুবই খুশি? আমাদের সমস্ত কিছু আপনি বাস্তবে আপনি খুলে দিয়েছেন আপনি, কিন্তু আমার এখনো পর্যন্ত আমার ট্যারিফ শুল্ক অশুল্ক বাধা এখনো পর্যন্ত আমার পণ্যরা ঠিকমতো যাচ্ছে না। ভারতের 7 সিস্টার্স আমরা ভেবেছিলাম সেখানে বাংলাদেশের পণ্যের জন্য বাজারটা উন্মুক্ত হবে, সেটা পর্যন্ত জায়গাটা কিন্তু হয়নি এগুলোর ক্ষেত্রে। আপনি এখন যে করিডোর যেটা বলছেন, আমি তো বলেছি আজ থেকে 30-50 বছর পরে হয়তো এগুলো কিছুই থাকবে না। হয়তো আজকের এই তর্কটা হয়তো খুবই অপ্রয়োজনীয় বলে মনে হবে। আমি যেহেতু দিন দুনিয়া ঘোরা মানুষ, একটু খোঁজখবর রাখি, তো ফলে আমার কাছে তো এগুলো আমি জানি। এটা প্রবলেমটা কোথায়? ট্রানজিট যখন দিচ্ছি, ডক্টর মশিউর রহমান বললেন ওনার কাছে ট্রানজিটের ফি চাওয়াটা তো কোনো সভ্যতার কোনো সভ্যমূলক কোনো কাজ হবে না। আপনি আপনার সীমান্ত, আপনি আপনার মানে ভূমি ব্যবহার করতে দিচ্ছেন, আপনার পরিবহন, আপনার সড়ক ব্যবহার দিচ্ছেন, কিন্তু আমি তো আমার লাভ লোকসান দেখবো রে ভাই। আমি তো কিন্তু এই পর্যন্ত আপনি যে প্রশ্নগুলো, আমার অংশে যে লাভ, আমার নেপালের ছোট্ট মাত্র কয়েক কিলোমিটার নেপালের সাথে বাংলাদেশের যদি সড়কে এবং ভারতের একগুঁয়েমির জন্য, তাদের দাদাগিরির জন্য আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের সাথে সড়কে আমাদের যাওয়াটার কোনো এরকম কোনো সুযোগ এখনো পর্যন্ত হয়নি। অথচ ভারত, আমরা কিন্তু তাদের সমস্ত চাহিদা চাওয়ার আগে কিন্তু আমরা কিন্তু পূরণ করে দিচ্ছি। আমি দেখব যে আমি তো পঙ্কজের সঙ্গে নিশ্চয়ই একমত হব, উইন উইন সিচুয়েশনে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কিনা। দুর্ভাগ্যজনকভাবে যদি 20টা ইস্যু হয়, 1-2 বাংলাদেশকে বুঝ দিয়ে, যেমন এখন তিস্তার পানির পরিবর্তে পানি নিয়ে কোনো আলোচনা কিন্তু নাই, এখন আলোচনা হচ্ছে নদীর ব্যবস্থাপনা নিয়ে। আরে ভাবে আগে তুমি আমার পানি, যেটুকু পানি আছে আগে তুমি সেটা আগে তুমি এনশিওর করো, তারপরে ব্যবস্থাপনা নিয়ে আমি বর্ষা মৌসুমে কিভাবে আমি পানিটা ধরে রাখবো, আমি জলাধার তৈরি করব, ওপারে এপারে কিভাবে রাখতে পারি, আমার কৃষি শিল্প কিভাবে উপকৃত হবে, তারপরে নিশ্চয়ই সেটা একটা আলোচনা। আমি এটাও একমত যে আমি কাদের সাথে যৌথভাবে করব, এটা আমার জাতীয় স্বার্থের জায়গা থেকে নিশ্চয়ই আমরা এটা ঠিক করবো। এটা নিয়ে পঙ্কজের সঙ্গে আমি নিশ্চয়ই এটা আমি দ্বিমত করব না, এটা নিশ্চয়ই আমি একমত হব। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনি খেয়াল করবেন আজকে ভারতের পররাষ্ট্র সচিব এরপর ওদিন বলেছেন, যেদিন PM যেদিন দিল্লিতে যে বলছেন যে কি বাংলাদেশে নাকি ভারত বিরোধিতা তৎপর। পঙ্কজ একটা কথাটা উল্লেখ করলেন, কথা তো সত্য। তো বাংলাদেশে তো একটা ভারত বিরোধিতা আছে, কিন্তু সেটা সাম্প্রদায়িক, সেটা কারণে নয়। ভারত যেভাবে বাংলাদেশকে সত্যি তার একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চায়, একটা অনুগত রাষ্ট্র হিসাবে দেখতে চায়, এটা নিয়ে মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে। গত 15 বছরে ভারত আওয়ামী লীগকে সমর্থন করতে যেয়ে, এক ঝুড়িতে সব ডিম রাখতে যেয়ে বাংলাদেশের মানুষের যে বিশ্বাসযোগ্য নির্বাচন ভোটের অধিকারের বিরুদ্ধে বাস্তবে প্রকারান্তরে ভারতের অবস্থান নেওয়ার জন্য মানুষ প্রচণ্ডভাবে, মানুষ কিন্তু বিক্ষুব্ধ। পশ্চিমারা এটা চায়নি,
বিরোধী দল কি চেয়েছে যে পশ্চিমারা বিএনপি বা কাউকে এখানে সরকারে বসাবে? আমাদের চাওয়াটা কি? আরে বাবা, চাওয়াটা হচ্ছে আপনি ভোটের অধিকার নিশ্চিত করেন, আপনি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেন, অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন দেন। কেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকার পরে একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের এইটুকু ঝুঁকি কেন আওয়ামী লীগ এখন গ্রহণ করতে পারছে না? যদি উন্নয়ন হয়ে থাকে, চাওয়াটা একেবারে এইটুকু চাওয়া। সেজন্য কথাটা বলছি, আমরা ভারতের সঙ্গে নিশ্চয়ই যুদ্ধটা করব না, নিশ্চয়ই মারামারি করব না। 21শ শতাব্দীতে এভাবে নিশ্চয়ই আমরা একটা উত্তেজনার জায়গাটা তৈরি করব না। এমন এক বন্ধু দেখেন, আমার রোহিঙ্গার ব্যাপারে ভারত একটা খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার। ইন্টারন্যাশনাল কোনো ফোরামে বাংলাদেশের পক্ষে ভারত একটা বোল্ড কোনো পজিশন ভারত গ্রহণ করতে পারেনি মানে এ পর্যন্ত। চীন যেরকম ওদেরকে সমর্থন জুগিয়েছে, ভারতও পরোক্ষভাবে, ভারত এইদিকে যে বলে না আমাদেরকে আশ্বস্ত করছে, ওদিকে যাচ্ছে। আমার কথাটা একটু শেষ, ভারতকে আপনি যেখানে যাচ্ছেন, আমার অভ্যন্তরীণ নিরাপত্তা সার্বভৌমত্বটা খুব গুরুতর হুমকির সম্মুখীন। আপনি এত বড় চুক্তি করছেন, বাংলাদেশের মানুষের তো ম্যান্ডেট দরকার রে ভাই, এখানে তো আলাপ আলোচনা দরকার। আপনি খোলামেলা আপনি কথা বলেন, চুক্তির মধ্যে কি আছে, সরকারের উচিত হবে আগামী 24 ঘন্টার মধ্যে সেটাকে আপনি পাবলিক করেন, একটা পাবলিক ডিবেট স্থাপন করার জন্য আলাপ আলোচনা। এখন আমাদের এখানে পার্লামেন্ট ঠিক আছে, এই পার্লামেন্টকে তারাই বলছেন ডামি পার্লামেন্ট, ডামি, তারপরও পার্লামেন্ট আলোচনা করেন, পাবলিকলি আলোচনা করেন। এটা পার্লামেন্ট সদস্য হিসেবে আমি 1 মিনিট আপনাকে দিচ্ছি, আমরা অন্য আলোচনায় যাব। আপনি যদি সাইফুল হকের বক্তব্যের বিপরীতে কিছু বলতে চান, এরপর আমরা আসলে আরো কয়েকটি ইস্যু রয়েছে সেগুলোতে যাব। একটা হচ্ছে যে চুক্তি বা এমওইউ মানে মেমোরেন্ডাম যেটা হয়েছে, এগুলো যখন প্রকাশিত হবে, যেমন প্রেম বা অর্থ লুকিয়ে রাখা যায়, চুক্তি আমরা যাই করি লুকিয়ে রাখার সুযোগ নেই, কোনো না কোনো এক সময় এটি প্রকাশিত হবেই। আমার সাথে ভারতের সাথে বাংলাদেশের যেই চুক্তিই হোক, সেটি কিন্তু কোনো না কোনোভাবে তার আচরণেই প্রকাশিত হবে। এখানে হাইড অ্যান্ড সিকের কোনো বিষয় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশকে ঘিরে ভারতে কাঁটাতারের বেড়া কিন্তু আওয়ামী লীগের আমলে হয়নি, বরং জিয়াউর রহমান এরশাদের আমলই হয়েছে। কারণটা হয়েছে কি, তারেক রহমানের যখন অস্ত্র এনে 10 ট্রাক অস্ত্র এনে ভারতে পাচার করার চেষ্টা করা হয়, এই ধরনের অপতৎপরতা করে, তখন ভারতকে তার নিরাপত্তার জন্য ওই ধরনের মেজার নিতে হয়। আমি জানি সীমান্ত রক্ষা দুঃখে মানুষের জীবনের আমি ব্যথিত, কষ্ট পাই, এটা না হোক তাই চাই, কিন্তু সীমান্ত হত্যা না হোক এটা আমরা সবাই চাই। কিন্তু ক্যাটল ট্রেডের নামে, অর্থাৎ এই গরু পাচার, চিনি পাচার, যে কোনো এই চোরাই পথে এই যে পাচারের কারণে একটা প্রশ্ন করি সাইফুল ভাই, নোম্যান্স ল্যান্ডে কি যেগুলো মার্ডার হচ্ছে, নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের কাছে গিয়ে, নোম্যান্স ল্যান্ডে আমার কি কাজটা কি? ওইখানে ভারত বিএসএফ গুলি যখন করছে বা বিজিবি যদি গুলি করে থাকে, সে হোক বাংলাদেশি হোক ভারতীয়, সে নোম্যান্স ল্যান্ডে আমার কাজটা কি? টুরিস্ট প্লেস। কাজেই আমি নোম্যান্স ল্যান্ডে কেন গেলাম, সেই প্রশ্নগুলো এসছে। আমি বলতে চাচ্ছি সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ হতে হবে, সেক্ষেত্রে দুই পক্ষকে আরও বেশি আন্তরিক হতে হবে। আমরা চাই না কোনো জীবন প্রতি নিভে জাগিয়ে হবে, কিন্তু সেই ক্ষেত্রে যেই শঙ্কাটা থেকে যায় যে বিএনপির আমরা যেটা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশকে ব্যবহার করে, এই সমুদ্রপথ ব্যবহার করে অস্ত্র চোরাচালান হয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদের জন্য, সেক্ষেত্রে ভারতের টেনশনটা বেশি থাকতেই পারে। আমরা মনে করব এই যে জননেত্রী শেখ হাসিনার ক্রস বর্ডার টেররিজম প্রশ্নে জিরো টলারেন্সের কারণে আমরা আস্থা অর্জন করতে পেরেছি, কাঁটাতার বা সীমান্ত সন্ত্রাস বন্ধ হয়েছে, বা ভারতের বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে মদতদান বন্ধ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আরও বেশি সম্পর্কটা আরও বেশি সুদৃঢ় করতে পেরেছি। আমার বক্তব্যটা যে জায়গায় দাঁড়াতে চাই সেটি হচ্ছে, আমরা দেব আর নেব, দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। রবীন্দ্রনাথের কবিতা আছে, একটা ভারতীয় কবিতা, যে দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। আমরা দেব, নেব, মিলাবো, মিলবো, আমার দেশের স্বার্থ আমরা রক্ষা করেই কিন্তু মর্যাদা সার্বভৌমত্বের কথা বলেন আপনারা, ঠিকই আছে। ভারত যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জার্মানিতে এখনো রাশিয়ান সৈন্য, জাপানে এখনো আমেরিকান সৈন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারতের সৈন্য কিন্তু বঙ্গবন্ধুর অনুরোধে ওই মার্চেই চলে গেছে, তা থাকেনি কোনো। কাজেই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের কাছ থেকে কোনো হুমকি আছে আমরা মনে করি না, আওয়ামী লীগ মনে করে না। মাননীয় প্রধানমন্ত্রী 15 বছরের দেশ পরিচালনায় এসে তার বাংলাদেশের স্বার্থে যা যা পদক্ষেপ নিয়েছেন, অনেক সময় প্রতিবেশী ভারতও মনে মনে অসন্তুষ্ট হয়েছেন বলে আমরা শুনি, কিন্তু বাংলাদেশের স্বার্থের জন্য যা প্রয়োজন তিনি তা করেছেন। আমি বলছি, আমরা কিন্তু অনেক বৃহৎ শক্তি রক্তচক্ষু উপেক্ষা করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছি, রূপপুর পারমাণবিক স্যাটেলাইট করেছি, আমরা আমাদের জন্য, আমাদের প্রতিরক্ষার জন্য যা যা মেজার নেওয়া দরকার তা কিন্তু করছি। তাতে করে কেউ অখুশি, কেউ খুশি, আমরা
বঙ্গবন্ধু কন্যা কিন্তু বাংলাদেশের স্বার্থটাই কিন্তু আগে দেখেছেন। কাজেই সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আওয়ামী লীগের চেয়ে বাংলাদেশের জন্য দরদ অন্য কারো বেশি নেই বলে আমি মনে করি। আমাদের হাতে বাংলাদেশ। এই দেনাপানার বিষয়টা একপাক্ষিক হচ্ছে কিনা এটাই হচ্ছে ওনাদের অভিযোগ। আমি একপাক্ষিক হওয়ার সুযোগ নেই, এই কারণে বাংলাদেশের দেনা পাওনাটা কি ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট অথবা করিডোর যাই বলি না কেন, ভারতের মাথা ব্যথা হচ্ছে তার নর্থ ইস্টের এই 7টা প্রভিন্স তাদের সাথে পণ্য পরিবহন সহজ করা। যেটা আপনারা বলছেন চিকেন নেক, হ্যাঁ এটি সত্য, অরুণাচলের কোনা দিয়ে মাত্র চিকেন নেক, ওই চ্যানেলটা কোনো কারণে বন্ধ হয়ে গেলে ভারতের থেকে 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা যদি করিডোর নাও দেই, ভারত কিন্তু মিজোরাম দিয়ে আপনার মায়ানমারের প্রশ্নে, যেখানে ভারত একটা কিন্তু তারা করে নিয়েছে, সিতাওয়েতে তারা কিন্তু এটা পোর্ট করে নিয়েছে। সিতাওয়েতে ভারত পোর্ট করে দিয়ে কালান্দার নদী দিয়ে মিজোরামে ইজি, কোনো কারণে বাংলাদেশ যদি ভারতকে এই অ্যাক্সেস না দেয় 7 সিস্টার্সে, অল্টারনেটিভ ওয়ে কিন্তু ভারত করে নিয়েছে। মায়ানমারের কোনায় তাদের যে সিতাওয়ে পোর্ট করে নিয়ে কালান্দার নদী দিয়ে মিজোরামে সহজ ঢোকার জন্য অল্টারনেটিভ রুট তার তৈরি করে রেখেছে। কাজেই শুধু ভারত বাংলাদেশের জন্য বসে আছে তা না, বাংলাদেশ হলে তার সুবিধা হয়, এটা আমরাও বুঝি। আমরাও মনে করি ভারতকে তার নর্থ ইস্ট প্রভিন্সগুলোতে পণ্য পরিবহনের সুযোগ করে দিয়ে এইখান থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি, সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, আমরা তাই করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরাও চাই যে ভারত প্রতিবেশী এবং আমাদের সাথে সুসম্পর্কই থাকবে, আমাদের পাওনাগুলো আমরা বুঝে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটু অন্য সংবাদে যেতে চাই একটু, বিশেষ করে দেশে কিন্তু বেশ কিছু সংবাদ খুব তোলপাড়ভাবে আলোচনায় এসছে। বিশেষ করে সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির সন্ধান পেয়েছে দুদক এবং 8 কর্মকর্তাকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। আমি আসলে আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই ছোট করে, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও আমরা শুনেছি, জনাব মিয়া, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ এসছে এবং সম্প্রতি একজন রাজস্ব কর্মকর্তা বা রাজস্ব বোর্ডের সদস্য, তার বিরুদ্ধেও আসলে কোরবানির পশুকে কেন্দ্র করে অনেক বিষয় উন্মুক্ত হচ্ছে। এছাড়াও আমরা বেশ কয়েকজন পুলিশ আরেক ডিআইজির কথা আমরা শুনেছি যে তারও অনেক সম্পদের বিশাল ব্যাপ্তি বের হচ্ছে। এবং এই যে বিষয়গুলো আসলে আমলা থেকে আমরা খুব রিসেন্টলি সম্প্রতি এই বিষয়গুলো দেখছি, এটা কি আসলে আমাদেরকে নানানভাবে একটু বিবেককে আলোড়িত করে, যেখানে আমরা আসলে অনেক অর্থনৈতিক, যেটা বলে অর্থনীতিবিদরা, দেশ একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে এই ধরনের কর্মকর্তাদের এত বিপুল সম্পদের বিষয়ে সাইফুল ভাই যদি। প্রথম হচ্ছে যে এটা তো খুবই পরিষ্কার যে তারা তাদের পেশাগত জীবনে তাদের যে আয় বা সরকার তাদেরকে এই জন্য যে পারিতোষিক যেটা দেন, বেতন যেটা দেন, তার সাথে তাদের আরব উপন্যাসের মতন হাজার গুণ না লক্ষ গুণ আলাদিনের সেটা বলাটা খুব মুশকিল। আলাদিনের চেরাগ হতো আগে আমরা রূপকথায় শুনেছি, আরব উপন্যাস বলেছেন, আমরা কিন্তু বাস্তবে এখন আমরা দেখছি আলাদিন ক্ষমতা থাকলে কি করা যায়, রাতকে দিন আর দিনকে রাত কিভাবে বানানো যায়, তো সেটার নমুনা আমরা দেখছি। এটা হচ্ছে ওই যে আইসবার্গের নাকি 9 ভাগের অল্প দেখা যায়, 1 ভাগ নাকি থাকে পানির উপরে, বাকিটা থাকে পুরোটাই পানির নিচে থাকে, যেটা আমরা দৃশ্যমান নয়। এটা সীমাহীন দুর্নীতি। বাংলাদেশে যে বাস্তবে একটা লুটের বাজারে এটাকে পরিণত করা হয়েছে, এটা হচ্ছে তার ওই আইসবার্গের 1% মতন, সেটাও পুরোটা দেখা যাচ্ছে না। এইটুকু প্রকাশ হওয়াতে দেখছেন যে পুলিশ কর্মকর্তারা বিবৃতি দিয়ে থেকে তাদের যে বিবৃতি, তার মানে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আরও কার না কাহিনী প্রকাশ হয়, কোন না বিষয়গুলো বেরিয়ে আসে, এবং এটা তাদের যে উদ্বেগ এবং আতঙ্ক থেকে এই জায়গাটা যে বেরিয়ে আসছে। এবং সত্যি সত্যি দুর্ঘটনাক্রমে গণেশ উল্টে গেলে কত হাজার হাজার লক্ষ লক্ষ কাহিনী যে বের হবে তার তো কোনো ইয়ত্তা নেই। এটাই হলো বাস্তবতা। এরকম একটা অবস্থাটা এসছে কেন? আসছে কারণটা হলো তারা তো প্রজাতন্ত্রের তারা কর্মকর্তা বা তারা কর্মচারী, তাহলে তাদের একটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু বিশেষ করে গত 15 বছর আওয়ামী লীগ পপুলার ভোটে ক্ষমতায় আসতে না পারার জন্য তাদেরকে এক ধরনের যা খুশি করবার এক ধরনের লাইসেন্স তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং তারা
আওয়ামী লীগের আমি যেটা বলি, জি আমি সাংবিধানিকভাবে হয়তো অবৈধ বলতে পারবো না, কিন্তু তার যে পলিটিক্যাল অথরিটি যেটা বা মোরাল অথরিটি, নিশ্চয়ই সেটা তো আওয়ামী লীগের এখন অনেক কম বা নাই বললে চলে। ফলে সেরকম জায়গা থেকে আওয়ামী লীগের একতরফা জবরদস্তি ক্ষমতাটাকে টিকে রাখবার জন্য এই বেনজির, আজিজ সাহেব, মিয়া আসাদুজ্জামান থেকে শুরু করে অসংখ্য কর্মকর্তার নাম বলা যাবে, যারা আওয়ামী লীগ নেতাদের চেয়েও অনেক বেশি আওয়ামী লীগের ভূমিকা পালন করে, যারা তারা সরকারকে তারা ক্ষমতায় রাখবার জন্য তারা সেখানে কাজ করেছেন এবং তার বিনিময়ে তারা তাদের ক্ষমতাকে, তার মানে একটা রাজনৈতিক বাতাবরণে সরকারের পেশাদারি থাকার সুযোগ নিয়ে তারা কিভাবে এটা অবিশ্বাস্য রকমের ঘটনা, এবং তাদের বেশিরভাগের টাকাটা দেশে যত না আছে দেশের বাইরে হচ্ছে অনেক বেশি এটা। এবং দুর্ভাগ্যজনকভাবে এটা বাংলাদেশের বলতে পারেন বাংলাদেশে কিভাবে চলছে, এবং এটা অর্থনৈতিক সেক্টর বলি, একটা নৈরাজ্য, তার মানে একটা দুর্বৃত্ত মাফিয়া সিন্ডিকেট বাস্তবে পুরো দেশ জনগণকে আজকে একভাবে জিম্মি করে ফেলেছে। এবং আওয়ামী লীগ তার এই জবরদস্তি ক্ষমতায় টিকে রাখার জন্য এই ধরনের কর্মকর্তাদের উপরে তাদেরকে এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে এনাফ ইজ এনাফ। এখন সত্যি সত্যি যদি এই জায়গা থেকে যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারেন, আসলে আমরা দেশ জনগণকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো না। এটা পঙ্কজ দেবনাথের কাছে একটু জানতে চাই। রাজনীতিকরাও কিন্তু আলটিমেটলি রক্ষা পাবেন না। সেটাই, উনি যে অভিযোগগুলো একেবারে করেছেন যে আসলে ছত্রছায়া এরা যে বা যে বিষয়গুলো আসছে, শুধু পুলিশ নয় কিন্তু আমরা রাজস্ব কর্মকর্তাকেও দেখছি হয়তো বা এরকম, আমরা শুধু পুলিশকেও অভিযোগ করছি না, যে আমলাতন্ত্র বা রাজনীতি দুটো আমরা জানি যে একটা সময় যে রাজনীতিবিদরা আমলাদের প্রতি এক ধরনের, সবসময় আমরা দেখেছি যে এক ধরনের পাল্টা অভিযোগ রয়েছে। আপনি একটু সংক্ষেপে, আমরা শেষ পর্যায়ে আছি, এইভাবে ঢালাও অভিযোগগুলো বের হচ্ছে কেন? আচ্ছা, আমি দুটো কথা। প্রথম হচ্ছে যে সাম্প্রতিক সময় আলোচিত যে বিষয়গুলো এসেছে সেটা, আর তার সাথে দল বা রাজনীতি আওয়ামী লীগের সম্পর্ক। প্রশ্ন হচ্ছে যে বেনজির ভাই কিন্তু আইজি ছিলেন, এই লাস্ট যে নির্বাচন করতে আইজি ছিলেন না, বা তারও আগে উনি একটা সময়ের জন্য আইজি ছিলেন। আমরা কিন্তু আওয়ামী লীগ টানা 3 মেয়াদ শেষ করে 4th মেয়াদে, এমনটা না যে প্রতি এই 4 বছরেই আইজি বেনজির সাহেব আইজি অন্য দায়িত্বে ছিলেন। এখানে কিন্তু বেশ কয়েকজন আইজি এসছে, কাজে যারা ওই বেনজির ভাই বা XYZ এর উপরে নির্ভর করে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, এটি বলা মানে সঠিক হবে না, ভুল হবে। পুলিশ তার দায়িত্ব পালন করবে, সাংবিধানিক দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করবে, প্রশাসনিক কর্মকর্তারা তার সংবিধানতান্ত্রিক দায়বদ্ধ, তাদের দায়িত্ব তার পালন করবে। সেটি তার যখন যে পরিস্থিতি সংবিধানের আলোকে সে দায়িত্ব পালন করবে, সেটি জনগণ বা জাতি তার কাছে প্রত্যাশা করে। কিন্তু বিপুল অর্থ, প্রশ্ন হচ্ছে যে আমি বসে মিডিয়ায় যা আলোচিত হচ্ছে, আমি যেহেতু ভিকটিম, 111-এর ভিকটিম, আমি এনটিভিতে বসা আছি, তো এনটিভি পরিবার 111-এর ভিকটিম, আমি 111-এর ভিকটিম। কাজেই মিডিয়ায় যা এসছে এটা কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ভিত্তিক, সেটিও কিন্তু বিচারের দাবি রাখবে। আজকে এটা খাচ্ছে না, আমি কিন্তু কাউকে ডিফেন্ড করছি না কাউকে, কিন্তু প্রশ্ন হচ্ছে যার যা সম্পদ, বেনজির সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, তার যে অর্জিত সম্পদ এটি নন সোর্স অফ ইনকাম কিনা। শুধুমাত্র চাকরি বলতে চাকরি দরকার নাই, আমি ধরে নিলাম তার এটা নন সোর্স অফ ইনকাম না, কিন্তু তর্কের খাতিরে ধরে রাখি যে তার বিয়ের আগে শ্বশুর বাড়ি কাজেই আগে তাকে সময় দিতে হবে তোমার সম্পদের সম্পদের এই যে অর্জিত সম্পদ, তার সম্পদের উৎস, আয়ের উৎস ব্যাখ্যা দাও। ওই ব্যাখ্যার পরেই বলতে পারবো যে এইটা অবৈধ কি অবৈধ। ওই ব্যাখ্যার আগে আমরা ঢালাও অবৈধ, এমনটা হয়েছিল 111-এও কিন্তু আমাদেরকে মাত্র 72 ঘন্টার মধ্যে সম্পদের, বাংলাদেশে 50 জন শ্রেষ্ঠ দুর্নীতিবাদের মধ্যে আমাকে ফালালো মাত্র 22 লক্ষ টাকা। 111-এ আমার বিরুদ্ধে পাওয়া গেল 22 লক্ষ টাকার অভিযোগ, আমি বাংলাদেশের প্রথম 50 জনের একজন। কাজেই কত বড় একটা জালিয়াতি ছিল, ভণ্ডামি ছিল, সেটা 111 আমরা দেখেছি। কাজেই আমি কাউকে ডিফেন্ড করছি না, প্রশ্ন হচ্ছে যে অভিযুক্তকে প্রমাণের সুযোগ দিতে হবে তার এটা নন সোর্স অফ ইনকাম কি না। যদি না হয় তখন আমরা বলতে পারবো এটা অবৈধ। হ্যাঁ, তার সাথে রাজনীতিকে জড়ানো ঠিক হবে না, এই কারণে আমরা 15 বছর শেষ করে 16 বছরে
বাদ দিয়েছি। বেনজির ভাই শুধুমাত্র না, আমরা এক টার্মে শুধু রাইতে ছিলেন। পুলিশের কথা বলছি না, যেমন রাজস্বের যে বিষয়টা, কাজেই বিশেষ করে সেক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা যেমন মতিউর রহমান শুনে যা লেখা হয়েছে, তিনি বিএনপি ঘরানার লোক, তার বাপকে ভাইকে বিএনপির চেয়ারম্যান বানিয়েছিলেন, সে যাই শ্বশুরবাড়িও বিএনপি বা জামাত, এরকম কথা কিন্তু এসছে। কাজেই ঢালাওভাবে আওয়ামী লীগকে আমরা সম্পদের কথা বলছি আসলে। হ্যাঁ, আমি সেই কারণে বলছি যে হ্যাঁ, যেটা শুনেছি মতিউর রহমান সাহেব তার শেয়ার ব্যবসা আছে, যত কোটি টাকাই থাক না কেন শেয়ার ব্যবসার মাধ্যমে হোয়াইট হয়ে গেছে। কাজেই যদি অবৈধ পথে অর্জিত সম্পদ হয়, শেয়ার ব্যবসা যদি হোয়াইট করে, তিনি কাস্টমসের অফিসার, তার পেপারসে আপডেট করা আছে। যতই আজকে লেখালেখি করেন 12 লক্ষ টাকার ছাগল, 1.5 কোটি টাকার গরু, তার যদি পেপার শো করে দিচ্ছে হোয়াইট, আপনি কি বলবেন? সো যদি ধরেও নেই যে না এটা অর্জিত অর্থ অবৈধ, কিন্তু পেপার যদি বলে যে না হোয়াইট, আপনি কি করবেন? তখন এত লেখালেখি সব ম্লান হয়ে যাবে, যেমনটা হয়েছে। সো কাউকে মানে তথ্য উপাত্ত দিয়ে এই অমুক ব্যাংকে তমুক ব্যাংকে, আদৌ কোন ব্যাংকে কত টাকা? আমার হচ্ছে 22 লক্ষ টাকা আমাকে ছড়িয়ে দেওয়া হলো। তৎকালীন সময় আইজি ছিলেন নূর মোহাম্মদ সাহেব, পরে আমাদের এমপি হলেন। তিনি তার বন্ধুকে বলেছেন পঙ্কজের 22 কোটি টাকা। আমার ঘরের মধ্যে আমার বউ বিশ্বাস করেন আমাকে, আমি কোথায় বললাম? আমি 22 লক্ষ টাকা, নূর মোহাম্মদ ভাই তখন আইজি, আর তার এক বন্ধুকে বলছেন পঙ্কজের 22 কোটি টাকা। তিনি ঘরে বলেছেন বৌদিকে, আমার ওয়াইফকে, আমার ওয়াইফ আমাকে বিশ্বাস করে না। আমি তো এই বিপদে বলে গেছিলাম। কাজে কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা, এই যে আরেকটু সময় লাগবে। এখন মিডিয়ার ঢেউয়ে সব ভাসতেছে। আমি এর মানে না আমি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি, ওন করছি, ডিফেন্ড করছি। অবশ্যই প্রত্যেকের জীবন মায়ের সাথে বৈধ আয়ের নন সোর্স অফ ইনকাম একটা সামঞ্জস্য। ধন্যবাদ জনাব পঙ্কজ দেবনাথ এবং সাইফুল হক। আমরাও চাই যে আসলে বৈধ আয় এবং অবৈধ আয়ের সেই বিষয়গুলো বেরিয়ে আসুক এবং আসলে যথাযথ কি বক্তব্য রয়েছে তাদের সেগুলো আসুক এবং মানুষ জানুক যে মূল বিষয়টি কি। যাই হোক দর্শক, এই ছিল আমাদের আলোচনা। আমাদের দুই আলোচক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। এখান থেকে যদি কিছু আমাদের শিক্ষণীয় থাকে বা নেবার থাকে, সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দৃষ্টি দেবেন। এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি, ভালো থাকবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।